বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মানব পাচার প্রতিরোধ ও দমনের 2012। একটু সবাই মনোযোগ দিন। গতকাল আমরা দুইটা সেশন করছি, অর্থাৎ মানব পাচারের কিছু সংজ্ঞা আমরা আলোচনা করছি, যেটা পার্ট ওয়ানে আমরা সেটা অন্তর্ভুক্ত করেছি। আজকে আমরা পার্ট টু তে দেখবো, পর্ব দুইয়ে। দুইটা সেশন অর্থাৎ পার্ট থ্রি তো যেতে পারে। আমরা দ্বিতীয় সেশন, যেটা আমরা এখন থেকে প্রায় 9:30টার দিকে আমরা আরেকটা সেশন দিব। তো আমরা এই লেখাটা দেখা যায় না, আরো বড় করতে হবে? উপরে অলরেডি একটু ই দিয়ে দিছে। লেখাটা দেখা যাচ্ছে? দেখা যায় স্যার। আচ্ছা, একটু হ্যাঁ কইলেন। দেখা আচ্ছা, যায়। দেখালে ভালো। তাহলে হচ্ছে মানব পাচার হচ্ছে এই মানব আইনটা, দেখে মনোযোগ। যে মানব পাচার আইনটা সবসময় মনে রাখবেন, এটা অনেকে মুখস্থ করতে পারে। মানব পাচার লিখে 2012 লিখে দেয়। মানব পাচার প্রতিরোধ ও দমন দুইটা একসাথে আছে। প্রতিরোধ ও দমন দুইটাই রয়েছে এখানে, খেয়াল রাখবেন। যে মানব পাচারটার এই আইনটি কেন পড়তেছি, এর উদ্দেশ্যটা কি, কাদের জন্য, কারা ভিক্টিমাইজ হচ্ছে, কারা কারা, যে কোনো নারী ও শিশু বা ব্যক্তি। যেখানে বলেছে এই আইনের সাথে যে মানব পাচার অপরাধের শিকার যারা হবে ব্যক্তিবর্গের, তাদের সুরক্ষা রয়েছে, তাদের একটা প্রোটেকশন রয়েছে, তাদের একটা রায় অধিকার রয়েছে, তাদের বাস্তবায়ন করার জন্য এবং নিরাপদে তাদেরকে অভিবাসন আর নিশ্চিত করার উদ্দেশ্যে সেটা হচ্ছে বিধি প্রণয়ন করার জন্য। কারণ দেশের বাইরে গিয়েও যারা বাংলাদেশ থেকে বাহিরে বাংলাদেশ থেকে যারা বাহিরে পাচার করা হচ্ছে, যেটা আমরা দেখি, তো এগুলো এগুলো নেওয়া, অর্থাৎ ওই দেশ থেকে যে নেওয়া আসার যে একটা প্রক্রিয়া, এগুলো আমরা এই করার জন্য এই আইনটা আহ, করা হয়েছে। যেহেতু মানব পাচার প্রতিরোধ, দমন এবং পাচার অপরাধের শিকার ব্যক্তিদের সুরক্ষা রয়েছে, এই জন্য অধিকার বাস্তবায়ন এবং নিরাপত্তা যাদেরকে নিশ্চিত করার জন্য এই বিধান আবশ্যক করা হয়েছে। তবে এখানে একটা বিষয় হচ্ছে আন্তঃদেশীয় অপপ্রতিরোধ, যেমন যেমন মানব পাচার যে সংক্রান্ত যে সংঘবদ্ধ যে সংগঠিত, যেমন দেশের বাইরে, দেশ থেকে দেশের বাইরে আন্তঃদেশীয় যে অপারেশন প্রতিরোধ ও দমন করবে আন্তর্জাতিক ভাবে, এটা মানদণ্ডের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ হিসেবে তারা হয়েছে। তো আমরা যদি প্রথম থেকে খেয়াল করি, যে আমরা জানি সবসময় এক ধারাতে বলা রয়েছে সংক্ষিপ্ত শিরোনাম প্রবর্তন। সবসময় খেয়াল রাখবেন, এক ধারা ম্যাক্সিমাম আমরা এটাই পাই। এক ধারায় কি পাই, যে সংক্ষিপ্ত শিরোনাম প্রবর্তন। এটা কি, এটা হচ্ছে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন 2012 নামে অভিহিত হবে। এটা অবিলম্ব কার্যকর হয়, এটা দরকার নেই। জাস্ট আপনার এই আইনটা যেহেতু পরীক্ষা আসলে লিখবেন, সেহেতু আপনি লিখবেন যে মানব পাচার প্রতিরোধ দমন আইন 2012, জাস্ট এইটুকু মনে রাখবেন। এরপর এর এত ধারা, এক ধারা গেল। দেখুন, প্রথমেই বলছে যে আশ্রয় কেন্দ্র, মনোযোগ দেন। প্রথমেই বলছে যে আশ্রয় কেন্দ্র। আমরা কিন্তু এই আশ্রয় কেন্দ্রটা কোথায় পড়ছি? স্যার, কোথায় পড়ছি? পারিবারিক সহিংসতা গুড, সুরক্ষা আইনে পড়ছে স্যার। ভেরি গুড। আচ্ছা, কে বললো? জিল্লু ভাই। সবাই একটু মনোযোগ দেন, কেউ কথা বলবেন না। জিল্লু ভাই, শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, আমি আবার মিউট করে দিচ্ছি, আপনি আবার আসবেন। আপনি এই পর্যন্ত কয়টা আইন পড়ছেন? স্যার, 11টা কমপ্লিট হয়েছে, 12টা চলে স্যার। আচ্ছা, ঠিক আছে। আমরা যাই হোক, নেট, আমার কথা কি শোনা যায়? জি স্যার, শোনা যায় স্যার। আপনি বলেন তো, এই যে কালকে তো আপনি পড়ছেন, পড়ছেন না? স্যার, জি স্যার। আচ্ছা, একটু মনোযোগ, সবাই একটু শুনেন, সবাই একটু মনোযোগ দিন। লেখা কি আসতেছে না নাকি? এডিট করা যাচ্ছে না, দেখছেন কি অবস্থা? আচ্ছা, যদি না করা যায় সমস্যা নেই। সবাই একটু মনোযোগ দিন। লেখা দেখা যায় এখন, এখন যেটা আসছে যায় দেখা স্যার। যায়? আচ্ছা, উপরে টপে, ও মা, দেখেন কি অবস্থা, মানে নেটও। হ্যাঁ, আচ্ছা, বলেন তো আপনি, এই মানব পাচার তিন ধারা কি? মানব পাচারের 3 ধারা হচ্ছে মানব পাচারের সংজ্ঞা স্যার। গুড, মনোযোগ দিন সবাই। মানব পাচার তিন ধারা হচ্ছে মানব পাচার সংজ্ঞা। যৌতুক আইনে তিন ধারা কি? যৌতুক আইনের 3 ধারা হচ্ছে স্যার, হচ্ছে যৌতুক দাবি করিবার দণ্ড। গুড। জি স্যার। পারিবারিক সহিংসতা আইনে তিন ধারা কি? পারিবারিক সহিংসতার সংজ্ঞা স্যার। একই কথা বলেন, বলবেন না? আচ্ছা, স্যার, পারিবারিক সহিংসতার সংজ্ঞা। আচ্ছা, গুড। যৌতুকের তিন ধারা তো বললেনই না? আমাদের জি স্যার। নারী শিশু নির্যাতন দমনের তিন ধারা কি? 3 ধারা হচ্ছে এই আইনের প্রাধান্য স্যার, নারী শিশু আইনের প্রাধান্য 3 ধারা। আচ্ছা,
তারপর হচ্ছে বাল্যবিবাহ নিরোধ আইনের 3 ধারা কি? বাল্য বিবাহ নিরোধে 3 ধারা হচ্ছে স্যার ওই যে প্রতিরোধ কমিটি গঠন করা স্যার। গুড। আর কি কি পড়ছেন আপনার? 3 ধারা বলেন। জয় আইনের 3 ধারা কি? জুয়ানের 3 ধারা স্যার দণ্ড। আচ্ছা। পর্নোগ্রাফি আইনের 3 ধারা কি? পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের 3 ধারায় বলতেছে স্যার হচ্ছে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের 3 ধারা হচ্ছে কে বলতে পারবেন? আইনের প্রাধান্য তো স্যার। আইনের প্রাধান্য স্যার। এই আইনের যে প্রাধান্য, আইনের প্রাধান্য। yes, এই যে লেখা দেখাই যাচ্ছে এখানে 3 ধারা মার্ক করে রাখছে, দেখছেন? আইনের প্রাধান্য। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার শিশু আইন থেকে ধরেন স্যার, একটা শিশু আইন থেকে। শীর্ষ আইন থেকে যাবো না, আপনি এটা ধরলাম মোটামুটি। যাক, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা দেখবো আশ্রয় কেন্দ্র। আমি এভাবে ধরবো, যাদেরকে একটা ধারা ধরবে একটার সাথে সবগুলোর সাথে মনে রাখবেন যে কোনটার সাথে কি কি কানেক্টেড। তাহলে আমরা কি দেখলাম? আমরা যে মানব পাচারে অপরাধ প্রতিরোধ দমন আইনে একে বলছে, যেটা দুয়ে, যেটা আমরা সংজ্ঞাগুলো দেখতেছি, এই দুয়ে আমরা অনেকগুলো সংজ্ঞা পড়বো। তো প্রথম আজকে দেখবো হচ্ছে আশ্রয় কেন্দ্র। আশ্রয় কেন্দ্র আমরা যেটা পারিবারিক সহিংসতা করেছি আজকে এখানে, এই যে এডিটিং দেখাচ্ছে, তো একটু মনোযোগ দেন সবাই। তাহলে আশ্রয় কেন্দ্রটা হচ্ছে কি? জেলখানা ব্যতীত, মনোযোগ দেন, বলতেছে যে জেলখানা ব্যতীত এমন প্রতিষ্ঠান যা যে নামে অভিহিত হোক না কেন, মানব পাচারের শিকার, যারা মানব পাচারের শিকার হবে, ওখানে যেরকম ভিকটিম, সংক্ষুব্ধ ব্যক্তি, পারিবারিক সহিংসতা আমরা পেয়েছিলাম, যারা নারী শিশুর ক্ষেত্রে, এখানে বলছে মানব পাচার যারা শিকার বা মানব পাচার হইতে উদ্ধারকৃত ব্যক্তি বর্গের গ্রহণ। এখানে এখানে কিন্তু আরেকটা জিনিস বলি, আমরা কিন্তু ওখানে পারিবারিক সহিংসতা শিশু আইনে কিন্তু আমরা নারী শিশু আইনের শিশুর একটা সংজ্ঞা রয়েছে স্পষ্ট করে। শিশু আইনে 18 বছর পর্যন্ত শিশুকে বলা হয়েছে শিশু। তো এখানে কিন্তু 18 বছর পূর্ণ করে নাই। এখানে আমরা যে দেখবেন 18 বছর পূর্ণ করে না এমন শিশুকে বলা বোঝানো হয়েছে। তো এখানে কি মানব পাচার শিকার বা মানব পাচার হইতে যাদেরকে উদ্ধার করবেন, এই ব্যক্তি গ্রহণ করবে, আশ্রয় দেওয়া, পুনর্বাসন কল্পে প্রতিষ্ঠিত কেন্দ্রকে বলা হয় আশ্রয় কেন্দ্র। 2-1 হচ্ছে আশ্রয় কেন্দ্র। মনোযোগ দেন, আশ্রয় কেন্দ্র কোন জিনিস ব্যতীত আশ্রয় কেন্দ্র বোঝায়? যেটা হচ্ছে জেলখানা ব্যতীত। কোন প্রতিষ্ঠান ব্যতীত? জেলখানা ব্যতীত এমন প্রতিষ্ঠান যেখানে যে নামে অভিহিত হোক না কেন, মানব পাচার শিকার বা মানব পাচার হইতে উদ্ধারকৃত ব্যক্তি বর্গের কি করবে? গ্রহণ করবে, আশ্রয় দিবে এবং পুনর্বাসন গ্রহণ করবে। 3টা বিষয়। যারা মানবের শিকার হবে, মানব পাচার উদ্ধারকৃত ব্যক্তি করবে গ্রহণ, আশ্রয় এবং পুনর্বাসন। এই 3টা। উদ্ধারকৃত ব্যক্তিবর্গের গ্রহণ, আশ্রয় এবং পুনর্বাসন। মনোযোগ দেন। এখন এমসিকিউ দিচ্ছে, আশ্রয় আশ্রয় বলতে কি বোঝায়? আশ্রয় কেন্দ্র বলতে কি বোঝায়? তাহলে এমন প্রতিষ্ঠান যা মানব শিকার উদ্ধারকৃত ব্যক্তিদের গ্রহণ, আশ্রয় ও পুনর্বাসনের জন্য প্রতিষ্ঠিত কেন্দ্র, এটাই হচ্ছে আশ্রয় কেন্দ্র। মনোযোগ দেন। এখন হচ্ছে আশ্রয় দেওয়া। আশ্রয় দেওয়া কথাটা অর্থ কি? যে আমরা কালকে কিন্তু পড়ছিলাম এটা। এখানে আশ্রয় দেওয়া বা লুকায় রাখা, এটা কি 2? এটা হচ্ছে 2-2। মনোযোগ দিয়ে, আমরা কিন্তু একটা সংজ্ঞায় আছি। আমরা আজকে 3টা সংজ্ঞা দেখবো। আশ্রয়, যেটা আমরা বলি না যে হারবোরিং, কাউকে কাউকে আশ্রয় দেয়। আশ্রয় দেয় কিন্তু প্যানেল অনেক সংজ্ঞা রয়েছে, অনেক কথা রয়েছে আশ্রয় দেওয়া। আবার ব্যতিক্রম রয়েছে, স্বামী স্ত্রীর ক্ষেত্রে আশ্রয় দেয় ব্যতিক্রম, আর সকল ক্ষেত্রে সেটা কি হবে? আসামিকে আশ্রয় দেয়, অপরাধীকে আশ্রয় দেয়, ডাকাতি মামলার আসামিকে আশ্রয় দেয়, এরকম পাবো। তা আশ্রয় দেওয়া বা লুকায় রাখা, মনোযোগ দেন সবাই। আমরা কিন্তু মেন বই পড়তেছি ভাই। আমরা যদি 4টা মাস মেন বইটা পড়তে পারি, আমি বললাম তো, রিটেনের মোটামুটি 60টা মডেল টেস্ট তৈরি করতেছি। আপনারা ইনশাল্লাহ একটু ধৈর্য ধরে খালি এখন একটু মেন বইয়ের উপরেই থাকেন। তা আশ্রয় দেওয়া বলতেছে আমরা নর্মালি বুঝি লুকায় রাখা, মানে কাউকে লুকায় রাখাটা কিন্তু আশ্রয় দেওয়ার অংশ। হারবোরিং একটা শব্দ বলছে, যে লুকায় রাখা বা হারবোরিং কি, অর্থাৎ কোনো ব্যক্তিকে দেশের অভ্যন্তরে, দেশের ভিতরে বা দেশের বা বাইরে বা বিক্রয়, পাচার উদ্দেশ্যে লুকায় রাখা। মানে একজনের কোনো আশ্রয় দিলে সেটা লুকায় রাখার মধ্যে অন্তর্ভুক্ত হবে। আশ্রয় দেওয়া বা অন্য কোনো ভাবে সহায়তা করা, এই দণ্ডবিধির 1860 সালে আমরা যে আহ 52 কর যে অর্থে হারবার অভিধানটি ব্যবহৃত, তার অন্তর্ভুক্ত হবে। এক কথা বলছে, আশ্রয় দানের যে 52 আমরা কটা পড়বো সেখানে, সেই আশ্রয় দানটাই এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। যে এখানে শুধু একটু অন্তর্ভুক্ত করছে, সেটা হচ্ছে অভ্যন্তর বা বাইরে বিক্রয়, পাচার করার উদ্দেশ্যে লুকায় রাখা, এখানে আশ্রয়টা ব্যবহৃত হবে। তাহলে আমরা কি বুঝবো? আশ্রয় দেওয়ার মানেটা হচ্ছে বা লুকায় রাখা, আমরা ক্লিয়ার বুঝবো কি? কাউকে তার দেশের অভ্যন্তরে বা বাইরে বিক্রয় বা পাচার করার উদ্দেশ্যে লুকানো, আশ্রয় দেওয়া বা কোনোভাবে সহায়তা করাকেই হিসাবে গণ্য হবে। 2-2। একে পড়লাম আশ্রয়, শুধু হলো আশ্রয় কেন্দ্র বললাম একে। 2 বললাম আশ্রয় দেওয়া, কাদেরকে দিবি? আশ্রয় কাদেরকে দিবি? ওই যে যাদেরকে ধরে নিয়ে আসবে ভিকটিমদের, কার কার কাছে? অপরাধীর কাছে পাওয়া যাবে। আচ্ছা,
যারা সহায়তা করবে এটার কিন্তু অন্তর্ভুক্ত হবে। তাহলে আশ্রয় দেওয়া বা লুকায় রাখা, হারবিং বলতে কি বোঝায়? এটা হচ্ছে কাউকে তার দেশের অভ্যন্তরে বা বাইরে বিক্রয় পাচার উদ্দেশ্যে লুকানো বা আশ্রয় দেওয়া বা অন্য কোনো ভাবে সহায়তা করাকে বোঝায়। এখন আমি এখানে দুইটা, এখানে আমাদের যে ক্লাস যে মডিউল আমরা মোটামুটি মোটামুটি আমাদের যে ক্লাসের যে 2-3 দিন আলোচনা হবে শেষ হয়ে যায়, এগুলা নিচে থেকে দেখবো। আজকে আমরা ফেসবুকে কিছু কিছু দিয়েছি যে পতিতাবৃত্তি কি, পতিতাবৃত্তি, তারপরে দিয়েছিলাম যে পতিতালয়, এগুলো আমরা বুঝি, কিছু কিছু শব্দ সেগুলো বুঝি। তারপর হচ্ছে আরো ছিল মানব পাচার শিকার, এগুলো পরে দেখবো। এখানে দেখেন 2-11 ভেরি ইম্পর্টেন্ট, এইটুকু দেখেন 2-11 পরীক্ষা আসতে পারে যে প্রতারণাকে কিভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। যদি পরীক্ষা প্রশ্ন মানব পাচার আইনে, মানব পাচার প্রতিরোধ ও দমন আইন 2012 এ প্রতারণাকে কিভাবে সংজ্ঞায়িত করছে, তাহলে কিন্তু 2-11 লিখবেন। কিন্তু প্যানেল কোডে যাবেন না, প্যানেল কোডে বলে নাই ডাইরেক্ট, অনেকে প্যানেল কোড থেকে গুছাই লিখে দিবি, প্যানেল কোডে যাওয়া যাবে না বরাবর, যে আইন থেকে প্রশ্ন করবে সেই আইন থেকে উত্তর। তাহলে প্রতারণা শব্দ একটা ইন ব্র্যাকেট দিছে ফ্রড। আমরা কিন্তু কালকে পড়ছিলাম যে এটা কিন্তু মানব পাচারের একটা, যে আমরা সংজ্ঞাটা পড়েছিলাম সেখানে কিন্তু প্রতারণা করার কথা বলছিলাম, হুমকি বা থ্রেট বা প্রতারণা। তাহলে ফ্রড অর্থ প্রথম হচ্ছে ঘটনা, আইন নিয়ে ইচ্ছাকৃত বা দায়িত্ব জ্ঞানহীনভাবে কথা। মনোযোগ দেন কি বলতেছে, যে ইচ্ছাকৃত ভাবে দায়িত্বহীন ভাবে কথা, মানে তার মানে ইচ্ছা এমন একটা কাজ করতেছে সে আইনের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, আইন আমরা জানি, বাট এমন একটা কথা বলতেছে ইচ্ছাকৃত ঘটনা বা কোনো আইন নেই, দায়িত্বহীন ভাবে সে কথাবার্তা বলতেছে। এখানে কিন্তু একটু ভিন্ন আঙ্গিক একটু সংজ্ঞাটা দিচ্ছে, যে কথা বা আচরণ বা লিখিত বা চুক্তি। আর প্রতারণা সবসময় খেয়াল রাখবেন, কোনো যদি প্রতারণা করতে চায়, কেউ কাউকে প্রতারণা করে, তাহলে কিন্তু অবশ্যই দুই পার্টির কি থাকবে, চুক্তি থাকবে, ডকুমেন্টস থাকবে, ডিট থাকবে, তা নাহলে কিন্তু প্রতারণা হবে না। এখানে এরা যারা একজনের পর যারা প্রতারণা করতেছে, তাদের কাছে প্রলুব্ধ করতেছে, যে কোনো চুক্তি করতেছে, তাদেরকে এক স্থান থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে, যে 5টা লোক দিলাম এটা এ করো, চুক্তি করে নিয়ে যাচ্ছে। তাই এটা কি কথা বা আচরণ বা লিখিত কোনো চুক্তি বা দলিল দ্বারা অন্যকে প্রতারিত, টু ডিফ্রড করা, প্রলুব্ধ করা, টু ইনডুস করা, ভুল পথে পরিচালিত করা, বা প্রতারণাকারী ব্যক্তি কোনো ব্যক্তির অভিভাবক কেন্দ্র করে সংগঠিত কোনো প্রবঞ্চনা, ডিসিপশন, যেটা তো চুক্তি আইন বলা রয়েছে, যেখানে 17 চুক্তি আইনের যে একটা ধারা রয়েছে সেটা 17-এর অর্থে ফ্রড শব্দটি এখানে অন্তর্ভুক্ত হবে। মনোযোগ দেন, এখানে কিন্তু প্যানেল করে যায় না, পরীক্ষা প্রশ্ন আসতে পারে প্রতারণা শব্দটি কোন আইনের অন্তর্ভুক্ত, সবাই লেখা থাকবে পেনাল কোড, সাক্ষ্য আইন, চুক্তি আইন। খেয়াল রাখেন, অনেকে শুধু খালি একটু একটু করে চলে যান, ভিতরে অনেক কিছু রয়েছে। আমরা এই সঙ্গগুলো মুখস্থ হয়ে যাবে, পড়াবো, অসুবিধা নাই, খালি একটু একটু দেখেন, আমরা এগুলো নর্মালি একটু দেখে যাই। প্রতারণার সাথে তাহলে আমরা কি এতটুকু মনে রাখবেন, প্রতারণার শব্দটার সাথে এখানে মনে রাখবেন এইটুকু, যে ইচ্ছাকৃত ভাবে বা দায়িত্ব জ্ঞানহীন ভাবে কথা বা আচরণ বা লিখিত চুক্তির দ্বারা অন্যকে কি করা, প্রতারিত করা, প্রলুব্ধ করা, ভুল পথে পরিচালিত করা, জাস্ট এইটুকু মনে রাখলে চলবে। আই রিপিট, কোনো ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবে বা দায়িত্ব জ্ঞানহীনভাবে কথা বলা, আচরণ করা বা লিখিত চুক্তি দ্বারা অন্যকে প্রতারিত করা, প্রলুব্ধ করা, ভুল পথে পরিচালিত করা, জাস্ট এইটুকু লিখতে বলে আপনি মার্ক পেয়ে যাবেন। আর যদি বলা হয় যে এই যে প্রতারণা শব্দটি কোন আইনের সাথে অন্তর্ভুক্ত হবে, সেটা লিখবেন হচ্ছে চুক্তি আইন, যেটা আমরা ভিতরে আপনার যাদের মেইন বই আছে, আমি অলরেডি আপনাদেরকে পিডিএফটা দিয়ে দিচ্ছি, মানব পাচারে একটু একটু দেখে নিন। এখানে দেখেন প্রতারণা বলতে কি বোঝায়, যেটা হচ্ছে বলছে প্রতারণা বলতে কি বোঝায়, এই যে ইচ্ছাকৃতভাবে দায়িত্ব জ্ঞান কথা বলে, কথা আচরণ লিখিত চুক্তিতে অন্যকে প্রতারিত, প্রলুব্ধ, ভুল পথে পরিচালিত। কখনো এখানে প্যানেল কোডের কোনো কিছু আনে নেই, তবে হ্যাঁ চুক্তি টুক্তি এগুলো প্যানেল কোডের একটা অংশ কথা বলা রয়েছে। প্রতারণার ক্ষেত্রটি কোনটির অন্তর্ভুক্ত হবে, ওই যে চুক্তি আইন 1872 17 ধারা অনুসারে ফ্রড। 1872 চুক্তি আইন, 1872 কিন্তু সাক্ষ্য আইন, তাহলে এটা মনে থাকবে। 18 চুক্তি আইনে 1872 17 ধারা অনুসারে ফ্রড। আর 17 ধারা সাক্ষীতে কি বলা রয়েছে, 17 ধারা স্বীকৃতি, সাক্ষ্য আইনে আমরা কি 17 ধারা স্বীকৃতি পড়ছি না, অ্যাডমিশন। এখন আসেন ভেরি ইম্পর্টেন্ট, বল প্রয়োগ, মনোযোগ দেন। 12, তাহলে আমরা 2-11 কি দেখলাম, প্রতারণা। 2-12 হচ্ছে কি, বল প্রয়োগ। যেগুলো একটু গুরুত্ব দিয়ে একটু মনোযোগ দিন, এগুলো মুখস্থ হয়ে যাবে, কোনো টেনশন নাই, সবার মুখস্থ হয়ে যাবে, একটু দেখেন এগুলা মূল, এগুলা দরকার আছে। বল প্রয়োগ, আমরা জানি যে বল প্রয়োগ, রাস্তাঘাটে তাকে আটকায় তাকে বল প্রয়োগ করে। বল প্রয়োগ মানে হচ্ছে, যদি বলে বল প্রয়োগ বলতে কি বোঝায়, এখন আপনি রাস্তায় হাঁটে যাচ্ছেন, আপনাকে আটকায় দিলাম, শক্তি প্রয়োগ করলাম, তা আপনি দাঁড়ায় কি করলাম, ভীতি প্রদর্শন করলাম, মেন্টালি আপনাকে প্রেসার করলাম, মানে চাপ দিলাম, আপনাকে ক্ষতি সাধন করার দৈহিক ভাবে তাকে আটকে রাখলাম, যতটুকু শক্তি আছে আমার শরীরে আটকায় রাখলাম, এবং তাকে নির্যাতন করলাম। যে কোনো ভাবে, সেটা হয়তো কোনো প্রাতিষ্ঠানিক হইতে হবে, কোনো দাপ্তরিক হইতে হবে, কোনো আইনগত ভাবে তাকে যে কাজটা করা, তাকে অন্যের বিরুদ্ধে কাজে লাগানোর জন্য তাকে হুমকি দিলাম। এখানেও তাই বলছে যে বল প্রয়োগ অর্থ হচ্ছে কোনো শক্তি প্রয়োগ, প্রথম ভীতি প্রদর্শন, মনস্তাত্ত্বিক ভাবে চাপ প্রয়োগ,
ইহার সহিত অন্য অন্য প্রকার ক্ষতি সাধন করার একটা হতে পারে, দৈহিক ভাবে হতে পারে যে তারা বডিলি তাকে আটকে রাখলেন, হুমকি দিলেন, নির্যাতন করলেন। প্রাতিষ্ঠানিক হোক, দাপ্তরিক হোক বা আইনগত অবস্থানকে কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো কাজে লাগার হুমকি প্রদান, মনস্তাত্ত্বিক চাপ প্রয়োগে এর অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ মেন্টালি প্রেশারটাও সেটা কি হবে, বল প্রয়োগ অন্তর্ভুক্ত হবে। যেমন আমরা এই মানসিক যে মনস্তাত্ত্বিক চাপগুলো বুঝাই, আমরা কিন্তু পারিবারিক সহিংসতা আমরা পড়ছি, শারীরিক, মানসিক, আর্থিক, সেগুলো কিন্তু কি বলছিলাম যে মানসিক ওগুলো কি নির্যাতন, পারিবারিক সহিংসতা বলতে কি বোঝা আমরা পড়েছিলাম না, যে কি কি বিষয় অন্তর্ভুক্ত হবে। তো এখানেও কিন্তু মনস্তাত্ত্বিক চাপটা হচ্ছে বল প্রয়োগের অন্তর্ভুক্ত, এগুলো কিন্তু পেনাল কোডে যা পাবো না। এই শব্দগুলো আমি মাইনরিটি এই জন্য আপনাদের ধরেছি, দেখবেন আপনাদের পেনাল কোডটা অনেকটা ইজি হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? তাহলে আমরা বল প্রয়োগ করলাম, তো 2-11 দেখলাম প্রতারণা, আর 2-12 দেখলাম হচ্ছে বল প্রয়োগ। এখানে আর আমরা কোনো কিছু দেখবো না, একটু কঠিন। এখানে একটা দেখে নিন 2014, যে শিশু। এই আইনে, মানব পাচার প্রতিরোধ দমন আইনে বলছে শিশু অর্থ হচ্ছে 18 বছর পূর্ণ করে না এমন কোন ব্যক্তি। আমরা এটা কোথায় বলেছেন, কে বলতে পারবেন বলেন তো? যে 21 বছর পূর্ণ করে না এমন কোন পুরুষ, 18 বছর পূর্ণ করে না এমন কোন নারী। কোন আইনে পড়ছিলাম মনে আছে সবার? বাল্য বাল্যবিবাহ আইনে। গুড, বাল্যবিবাহ নিরোধ আইন। এই যে বলতেছে, কানেক্টিং রাখতে হবে মাথায়। অনেকে মনে করতে ছাত্র এগুলো পড়ে না, আপনাদের আলোচনা হবে, কোনো টেনশন করে না। তাহলে শিশু বলতে বোঝাইছে যে যে ব্যক্তি 18 বছর নিচে নয়, 18 বছর পূর্ণ করে নাই, এরকম। এগুলো পরে আমরা এগুলো একটু দেখতেছি, 14 পর্যন্ত দেখলাম। আমরা একটু যাব, যেটা হচ্ছে এগুলা মুখস্থ করা হিসাব আপনাদের। আর কি মানব পাচারের সংজ্ঞাটা কে বলবেন বলেন তো? মানব পাচার সংজ্ঞাটা কালকে যে পড়াশোনা, বলেন মানব পাচারকে কিভাবে সংজ্ঞায়িত করা হয়েছে, একজন একটু বলেন। মানব পাচারকে কিভাবে? মানব পাচার সংজ্ঞা হচ্ছে, মানব পাচার বলতে আমরা বুঝি ভয়ভীতি প্রদর্শন, বল প্রয়োগ, তারপরে হচ্ছে প্রতারণা, আর্থসামাজিক কোনো দুর্বলতাকে কাজে লাগিয়ে কিংবা অর্থনৈতিক কোনো লেনদেন কিংবা চুক্তি করে আহ, যৌন শোষণ কিংবা নিপীড়ন বা শ্রম, অন্য কোনো শোষণ, নিপীড়নের উদ্দেশ্যে ক্রয় বা বিক্রয় করাকেই তার হচ্ছে মানব পাচার বলা হয়। আর কে বলবে? আরেকজন আসেন, রফিক ভাই বলেন মানব পাচার কাকে বলতে কি বোঝায়? মানব পাচার বলতে স্যার ভয়ভীতি, প্রথম ধারা প্রতারণা মানব পাচারটা বা কত ধারায়? আর্থসামাজিক সবসময় খেয়াল রাখবেন না, প্রথম বলি যে ধারাটা বলে, যে মানব পাচার ধারাটা কত, সবাই তো শুনতেছে, আপনি সরাসরি সংজ্ঞা মানব গেলে বুঝছেন। পাচারটা হলো স্যার কত ধারা? প্রথম ধারা বলেন, কত ধারা মানব পাচারের সংখ্যা কত ধারা বলা রয়েছে? স্যার মানব পাচার প্রতিরোধ ও দমন আইন 2012 এর 3 ধারা, 3 ধারা স্যার, 3 ধারা। গুড, এখন সংখ্যা বলেন, স্যার বলেন সংখ্যা বলেন। আমার কথা কি শোনা যায় না স্যার? তিন শোনা ধারা যাচ্ছে। স্যার, মানব পাচার প্রতিরোধ ও দমন আইন 2012 এর 3 ধারায় স্যার। কথা কি শোনা যায় না স্যার? হ্যাঁ, জি জি শোনা যাচ্ছে, বলেন বলেন। আপনার কথা কি আসতেছে না নাকি? হ্যালো বলেন, স্যার, শুনতেছি আমার তো। কথা কি বোঝা যায় না? হ্যাঁ হ্যাঁ, এখন বলেন, হ্যালো, শোনা যাচ্ছে তো, হ্যাঁ বলেন। কথা বোঝা যায় না স্যার? আমি তো শুনতে পাচ্ছি। দমন আইন 2012 এর 3 ধারায় বলা হয়েছে মানব পাচার ব্যাপারে। মানব পাচার কাকে বলে? যদি কোনো ব্যক্তিকে ভয়ভীতি, প্রতারণা বা কোনো আর্থসামাজিক অসহায়ত্বকে কাজে লাগিয়ে কোনো শ্রমসাধ্য কাজের বিনিময়ে বা কোনো আর্থিক লেনদেনের মাধ্যমে বাংলাদেশ থেকে বিদেশে ক্রয় বিক্রয়ের কাজে জড়িত থাকে, তখন তাকে আমরা মানব পাচার বলবো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা তাহলে দেখি, আমরা কালকে গত 3 বন্ধ পড়ছিলাম, আমরা অন্য 15 বন্ধ দেখছিলাম, আমরা একটু বিস্তারিত দেখবো। আমরা কাল 3 বন্ধ মানব পাচার কাকে বলে আমরা সংজ্ঞাগুলো পড়েছি, একটু প্রথম লেকচারটা আছে দেখে নিন, এরপর আমরা আবার আলোচনা করবো। তাহলে মানব পাচার, আমরা এখান থেকে আমরা খুব সহজ করে যেটা দেখছিলাম, মানব পাচারের সংখ্যাটা সেখানে 4টা বিষয় রয়েছিল। তাহলে আমরা আজকে দেখবো 4 ধারা। অন্যান্য আইনে কিন্তু আমরা পড়ছিলাম 3 ধারা আইনের প্রাধান্য, সবসময় মনোযোগ দেন। অন্যান্য আইনে আমরা কি 3 ধারা বলেছিলাম, অন্যান্য আইনে আইনের প্রাধান্য থাকবে। এখানে যে মানব পাচার আইনে, মানব পাচার প্রতিরোধ দমন আইনে কি বললাম, 4 ধারা। এখানে আইনের প্রাধান্য থাকবে প্রথমত ফৌজদারি কার্যবিধির ইত্যাদি প্রযোজ্যতা। এখানে 4টা বিষয় রয়েছে, মনোযোগ দেন। এই আইনকে যদি প্রাধান্য অন্যান্য আইনে যাই থাকুক না কেন, যদি এই আইনে বিধান কার্যকর করার জন্য অবশ্যই একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে ভিকটিমের সাক্ষী সুরক্ষা। মনোযোগ দেন, এদিকে এদিকে যায় না আপনারা। উপরে যেখানে আপনারা দেখবেন আপনাদের 5টা বিষয় রয়েছে, যেটা 4-এর ভিতরে, একটু মনে রাখবেন, প্রথম বন্ধ একটু খেয়াল করেন স্ক্রিনে, যে এই ধারায় যদি আপনারা একটু মনে রাখতে চান, একটু লাগবে এই ধারাটা।
যে এটার সাথে কেন কানেক্টেড। প্রথম হচ্ছে এই ধারাটার প্রাধান্য, এই আইনের প্রথম হচ্ছে প্রাধান্য দিবে। কেন প্রাধান্য দিবে? দ্বিতীয় দিবে হচ্ছে দুই নম্বর ভিকটিম ও সাক্ষী সুরক্ষা দেওয়ার জন্য দিবে। এবং ভিকটিম সুরক্ষা যাতে তাদের ভিকটিম এবং সাক্ষীর যাতে তারা যে সাক্ষী হবে তাদের যাতে উন্নত সুরক্ষা মানদণ্ড থাকে সেই ক্ষেত্রে। তাহলে আইনের প্রাধান্য, ভিকটিম ও সাক্ষী সুরক্ষা দিবে। এগুলো পয়েন্টের মনে রাখা দরকার না, জাস্ট চার দ্বারা মনে রাখবেন যে এই আইনের প্রাধান্য চার দ্বারা বলছে কোন কোন ক্ষেত্রে আইনের প্রাধান্য, ভিকটিমের সাক্ষী সুরক্ষা, তার ফলে ফৌজদারি কার্যবিধির প্রাধান্য এবং সাক্ষ্য আইনের প্রাধান্য। অর্থাৎ যাই কিছু থাক না, ফৌজদারি কার্যবিধির প্রাধান্য থাকবে এবং সাক্ষ্য আইনের প্রাধান্য থাকবে। সেই ক্ষেত্রে মামলা, তদন্ত, বিচার সবসময় সিআরপিসি এবং এভিডেন্স অ্যাক্টে সেটা কার্যকর হবে বা সেগুলো অনুসরণ করবে। তারপর দণ্ডবিধিকে অনুসরণ করবে। এটাও দণ্ডবিধির যে দায় দায়িত্ব রয়েছে, প্যানেল কোডের যে অংশ সেটাও কিন্তু প্রযোজ্য হবে। যেটা আমরা কিন্তু ওই প্যানেল কোডের দেখলাম না যে আশ্রয় 52 একটা দেখলাম না, আশ্রয় পড়লাম না, আশ্রয় হারবোরিং বা লুকায় রাখার যে ক্ষেত্রে ওখানে কিন্তু প্যানেল কোড অন্তর্ভুক্ত। এই জন্য বলছে চারে যা বলছে এখানে কিন্তু দণ্ডবিধিটা অন্তর্ভুক্ত হবে, খেয়াল রাখেন। তাহলে দণ্ডবিধি অনুসরণ করা যাবে। তারপরে আরেকটা বলছে এখানে চার ধারা যে এক্সট্রাডিশন অফেন্স। এটা হচ্ছে এক্সট্রাডিশন অফেন্স বুঝাইছে যে আপনার, আমরা বুঝি না যে কি বলে এটাকে, বাইরের অপরাধ আর কি, এরকম করে গেছে যে 1974 সালের যে কিছু এটা 1974 সালের এটা অ্যাপ্লাই, এটা খুব এখন কমে সংশোধন হয়ে গেছে। এই এক্সট্রাডিশন অফেন্সটাও সেটা এখানে কার্যকর হবে। আর এটা বলছে ইমিগ্রেশন মানে এই যে যাচ্ছে আসতেছে যে কোন এই ক্ষেত্রে যে তদন্তের ক্ষেত্রে বাইরে যাবে আসবে, এই ক্ষেত্রে এটা এটা প্রাধান্য দেওয়া লাগবে। একটা আসামি ধরে দেশের বাইরে যাওয়া লাগতে পারে, অভিবাসন বহিরাগমন, যেটা ইমিগ্রেশন এটা আর এমিগ্রেশন। তো এটা একটা একটা পরিপক্ক থাকবে এবং এর সাথে কোনো ব্যত্যয় ঘটবে না। এটা একটু খেয়াল রাখবেন। এটা হচ্ছে আমরা চার দ্বারা দেখেন, মনোযোগ দেন। এখানে যদি আপনার চার দ্বারা দেখেন, যেখানে এই চারটা বিষয় বলছে, দেখেন মনোযোগ দেন। যেটা হচ্ছে একে বলছে, যেটা হচ্ছে আপনার ভিকটিম সাক্ষী সুরক্ষা প্রয়োগ করতে হবে। তারপর হচ্ছে ফৌজদারি কার্যবিধি, সাক্ষ্য আইন, এগুলো বিধান প্রযোজ্য হবে। তারপর দণ্ডবিধির দায় এই বিধান প্রযোজ্য হবে। এক্সট্রাডিশন অফেন্স সেটা হচ্ছে প্রযোজ্য হবে। অভিবাসন বহিরাগমন এগুলো প্রযোজ্য হবে। অর্থাৎ চার দ্বারা বলছে এইগুলো বিধানগুলো প্রয়োগ করা যাবে চার দ্বারা। মনোযোগ দিয়ে যে পরীক্ষায় এগুলো কিন্তু এমসিকিউ বলতে পারে যে মানব পাচার প্রতিরোধ আইনে কোন কোন বিষয়ে বিধান কার্যকর হবে বলে দিতে পারে। একটা দিয়ে দিবে যেটা হচ্ছে প্রয়োগ নাই, তাহলে আমরা কি কি ধরুন পেনাল কোড হবে, ফৌজদারি হবে, সাক্ষ্য আইন হবে, এক্সট্রাডিশন অফেন্স হবে, তারপরে ইমিগ্রেশন এগুলো হবে। এটা একটু খেয়াল রাখতে হবে। আর মূলত বিষয় হচ্ছে সাক্ষীর সুরক্ষা, এটা একটু খেয়াল রাখবেন। চার দ্বারা গেল। এখন দেখি আমরা এমসিকিউ। এই আইনের বিধান কার্যকরী হবে কি কি? আপাতত সকল আইনের উপর, এখানে যে সকল আইনগুলো বলছে, ভিকটিম ও সাক্ষী সুরক্ষা বিষয়ে অন্য আইনের বিধান কখন প্রযোজ্য হবে? যখন এই আইনের সাথে অন্য আইনের অসামঞ্জস্য যদি না থাকে। আচ্ছা, এই আইনের বিধান না থাকলে মামলা তদন্ত বিচার হবে কি? অবশ্যই ফৌজদারি কার্যবিধি 98, সাক্ষ্য আইনের 1872 তদন্ত বিচার হবে এই আইনের। এবং এই আইনের অধীন অপরাধ দণ্ডের দায় দায়িত্ব কোন ক্ষেত্রে হবে? অবশ্যই দণ্ডবিধি 1860 যে বিধান রয়েছে। এই আইনের অভিবাসন ও বহির্গমন সংক্রান্ত আইনের ক্ষেত্রে অবশ্যই কি হবে? পরিপূরক হিসেবে কাজ করবে, একেবারে পরিপূরক। মনোযোগ দেন, ভেরি ইম্পর্টেন্ট। এখন পরীক্ষা রিটার্নের প্রশ্ন এটা, যে হচ্ছে আইনের অতি রাষ্ট্রিক। এটা হচ্ছে রিটার্নের প্রশ্ন, যে আইনের অতি রাষ্ট্রিককে কিভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। ভেরি ইম্পর্টেন্ট, মনোযোগ দেন। এখানে দুইটা বিষয় রয়েছে, এটা যদি মনে রাখেন, 5-1 এবং 5-2। 5-1 এবং 5-2 আমরা তিন ধারা কি বললাম? মানব পাচারের সংজ্ঞা পড়েছি। এখানে 3-4টা রয়েছে, থ্রেট, তারপর হচ্ছে প্রতারণা, আর বলছি অন্য কোনো আর্থিক সুবিধা। আর সেই ক্ষেত্রে কোনো আশ্রয় ক্রয় বিক্রয় এক স্থান থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করে, সেই ক্ষেত্রে মানব পাচার হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। তবে ওখানে কি একটা অনুসৃত বা সেটা প্রযোজ্য হবে না ওই তিনটি ক্ষেত্রে, শিশুর ক্ষেত্রে যে আমরা মানব পাচার সংজ্ঞা যেটা পড়েছিলাম। তো এখানে গিয়ে চারে বললাম কি? আইনের প্রাধান্য। ওখানে 4-5টা বিষয় রয়েছে। এখন হচ্ছে আইনের অতি রাষ্ট্রিক। আইনের অতি রাষ্ট্রিক কে বলতে পারবেন? এক্সট্রা টেরিটোরিয়াল অফেন্স। যেটা হচ্ছে আপনি যদি কোনো অপরাধ যদি বাংলাদেশে বসে যদি আমেরিকায় বসে কোনো ওখানে যদি কোনো কম্পিউটারের কোনো কার্যক্রম পরিচালনা করেন, হ্যাক করেন, তাহলে আপনার কিন্তু যদি বাংলাদেশে বাইরেও যদি বসে যদি এই বাংলাদেশের কোনো কম্পিউটারের কোনো কাজ করেন, তাহলে অপরাধটা বাংলাদেশেই করেছেন। অর্থাৎ এক্সট্রা টেরিটোরিয়াল অফেন্সে আপনি কি হবেন? অপরাধের। এবং মনে করতে হবে এই বিধান, এই মানব পাচার বিধানে আপনার কি হবে? কার্যকর হবে। আমরা যদি একটু মনে রাখার জন্য বলি, দুইটা অপশন মনে রাখেন, পরীক্ষা আসবে এটা। 5 ধারা আইনের অতি রাষ্ট্রকে কিভাবে সংজ্ঞায়িত করছে, মনোযোগ দেন এবং গুরুত্ব দেন এটা। এখানে কি কি? প্রথম হচ্ছে দেখেন, প্রথম হচ্ছে বাহিরে। একে যদি মনে রাখতেন, প্রথম 5-1 মনে রাখবেন বাইরে অপরাধ। কিরকম? বাংলাদেশের রাষ্ট্রের সীমানা বাইরে অপরাধ হলে আইন চলবে। আপনার যদি কোনো অফেন্স যদি এই যে ধরে নিয়ে আপনি ইন্ডিয়া চলে গেছেন, আপনার বাংলাদেশে বিচার হবে।
এটা কোন কোন আইনে বলছে যে কোন আইনটা বিধান প্রযোজ্য হবে, সেটা হচ্ছে এক্সট্রা টেরিটোরিয়াল অফেন্স, অর্থাৎ 5 ধারায় বলছে, সেটা বলা রয়েছে। তাহলে প্রথম হচ্ছে বাইরে, বাংলাদেশের রাষ্ট্রের সীমানার বাইরে অপরাধ হলেও এই আইন ব্যবহৃত হবে। প্রথম হচ্ছে বাইরে। 2 নম্বর হচ্ছে জাহাজ, মনোযোগ দেন। এই যে জাহাজও যদি হয়, বাংলাদেশের জাহাজে সংগঠিত অপরাধে আইন প্রযোজ্য। বাংলাদেশের জাহাজে যে কোনো সংগঠিত অপরাধে আইন, এই আইনও কিন্তু প্রযোজ্য হবে। আর যদি বিমানে হয়, বিমানের সংগঠিত অপরাধে এই আইন প্রযোজ্য হবে, এক্সট্রা টেরিটোরিয়াল অফেন্স হবে। আর ভিকটিম যদি বাংলাদেশের নাগরিক হয়, ভিকটিম যদি বাংলাদেশের নাগরিক হন, তাহলে এই আইন কি হবে, কার্যকর হবে। আর সেটা আরটা কি বলছে, যে গণ্য করা হবে বাংলাদেশের সংগঠিত। সবকিছু যাই হোক না কেন, বিমানে হোক, জাহাজে হোক, যেখানে হোক না কেন, দেশের বাইরে হোক, মনে করতে হবে বাংলাদেশের সংগঠিত। বাইরে থেকে ভিতরে দুইটা জিনিস মনে রাখবেন। এই আইনে মনে রাখার জন্য, এই 5 ধারা মনে রাখার জন্য দুইটা জিনিস মনে রাখবেন। একটা হচ্ছে বাইরে থেকে ভিতরে, আর ভিতর থেকে বাহিরে, এইটুকু মনে রাখলে হবে। এই দেখেন, এই দুইটা জিনিস খেয়াল রাখেন, এখানে আমি মার্ক করে দিচ্ছি। বাইরে থেকে ভিতরে যদি কোনো অপরাধ করে, আর ভিতর থেকে যদি বাইরে যায়, সেটা হচ্ছে এক্সট্রা টেরিটোরিয়াল অফেন্স। শুধু এটা ইয়ার ক্ষেত্রে। আবার সাইবার সুরক্ষাতে যায় আবার 3-4টা পাবো, ওগুলো আলাদা। কথা বুঝতে পারছেন? যে পুরো অপরাধ বাংলাদেশে সংগঠিত হয়েছে মনে 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 করা হবে। এখানে কি কি বললো, যে বিদেশ বা বাংলাদেশের জাহাজ, বিমান বাংলাদেশের নাগরিকের বিরুদ্ধে অপরাধ করলে এবং সীমান্ত যদি অতিক্রম করে অপরাধ সংগঠিত হলেও, এইসব সব ক্ষেত্রেই এই আইন প্রযোজ্য হবে। তাহলে আমরা একটু দেখে আসি দুইটা বিষয় কি কি বললাম। প্রথম হচ্ছে, এক, বাংলাদেশের রাষ্ট্রের সীমানার বাইরে অথবা বাংলাদেশের কোনো জাহাজ, বিমানে কোনো বাংলাদেশি কোনো নাগরিকের বিরুদ্ধে এই আইনের আওতাধীন কোনো অপরাধ সংগঠন করলে এই আইনের বিধান কার্যকর হবে। কথা বুঝতে পারছেন বিষয়টা? 5-1 বলছে যে বাংলাদেশের রাষ্ট্রের সীমানার বাইরে অথবা বাংলাদেশের কোনো জাহাজ অথবা বিমানে কোনো বাংলাদেশের নাগরিকের বিরুদ্ধে যদি কোনো এই আইনের আওতাধীন কোনো অপরাধ সংগঠন করে, সেক্ষেত্রে এই বিধানের কার্যকরী করা যাবে। 2, যদি বাংলাদেশের বাইরে হইতে বাংলাদেশের অভ্যন্তরে, বাংলাদেশের বাইরে থেকে যদি অভ্যন্তরে, বাংলাদেশের অভ্যন্তরে হইতে বাংলাদেশের বাইরে, দুইটাই বলছে, আওতাধীন কোনো অপরাধ সংগঠন করে, তাহলে উক্ত অপরাধ সংগঠন সম্পূর্ণ প্রক্রিয়া বাংলাদেশে সংগঠিত হয়েছে বলে গণ্য হবে এবং উক্ত ব্যক্তি অপরাধের ক্ষেত্রে এই বিধানের কার্যকর করা যাবে। আমরা কিন্তু উপরে দেখলাম যে কোন কোন বাইরে আমরা কি কি পেলাম, জাহাজ পাইলাম, বিমান পাইলাম, ভিকটিম পাইলাম। যদি বাংলাদেশের নাগরিক হয়, তাহলে এই আইন কার্যকর হবে এবং গণ্য করা কি হবে, বাংলাদেশে সংগঠিত হয়েছে। আর এটা কি বলছে, যে যেটা হচ্ছে আমরা যেটা দেখলাম একটু আগে, যে যে 2 নম্বর যে অপশনটা দেখলাম, কি দেখলাম, যে বাইরে থেকে ভিতরে, ভিতর থেকে বাইরে অপরাধ হলে সেটা, এই পুরো অপরাধটা বাংলাদেশে সংগঠিত হয়েছিল গণ্য হবে। রফিক ভাই বলেন, এক্সট্রা টেরিটোরিয়াল অফেন্স বলতে কি বোঝায়? এটা আচ্ছা, এটা হলো স্যার মানব আরেকটু আমরা পাচার প্রতিরোধ আরেকটু আইসা করি, দমনে আরেকটু 5 আসি। ধারা বলা হয়েছে আচ্ছা, দাঁড়ান একটু দাঁড়ান, আমরা এটা এমসিকিউটা স্যার। ক্লিয়ার করি তাহলে। এই আইনের অধীন অতিরাষ্ট্রিক প্রয়োগ বলতে কি বোঝায়? এই আইনের মানব পাচার প্রতিরোধ দমন আইনে বাংলাদেশের ও বিদেশে উভয় জায়গায় আইন প্রয়োগ। বাংলাদেশে ও বিদেশে উভয় জায়গায় আইন প্রয়োগ। বাংলাদেশের বাইরে কোন ক্ষেত্রে আইন প্রযোজ্য হবে? বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে যদি অপরাধ হয়, বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে যদি অপরাধ হয়, বাংলাদেশের কোনো যানবাহন সংগঠিত অপরাধ, এই আইন কার্যকর হবে কোথায়? জাহাজ ও বিমানে। এখানে কিন্তু নয় যে ট্রেন, জাহাজ বাস, ও বিমানে। জাহাজ ও বিমান। এই যে আমরা যখন ওই যে কার্যবিধি 188 পড়বেন, দেখেন একটা প্রশ্ন আসছিল যে বাংলাদেশের একটি বিমান ইন্ডিয়ার কোথাও কোনো একটা জায়গায়, কেরালা বা অন্য একটা জায়গায় একটা অপরাধ করলো, সে তো কোন আইনে অপরাধ, তাকে ই করা যাবে, তাকে বিচার করা যাবে? অপরাধটা কি বাংলাদেশ হবে না ইন্ডিয়া হবে, না ইন্ডিয়া বাংলা দুই জায়গায় করা যাবে? লেখা আছে যে বাংলাদেশের বিমানে যদি বাংলাদেশের পতাকা নিয়ে যেই দেশে যাক না কেন, এই আইন ওই 188 কার্যবিধির বিধান অনুসরণ করে। এই যে যদি মানব পাচার হয়ে থাকে, তাহলে এই 5 ধারা বিধান অনুসরণ করবে, অর্থাৎ বাংলাদেশে বিচার হবে। ইন্ডিয়া আলাদা করে বিচার করার দরকার নাই। সে মনে করবো যে এই পতাকাটা যেই দেশে যাক না কেন, আমেরিকাও যদি যায়, আমেরিকা যদি অপরাধ করে, তাহলে অপরাধটি বাংলাদেশেই করছে বলে মনে করা হবে। এটা খেয়াল রাখবেন। মানব পাচারে কিন্তু এই 5 ধারাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারো বলতেছি। 5-2 অনুযায়ী অপরাধ সংগঠনের সম্পূর্ণ প্রক্রিয়া গণ্য হবে কি, অবশ্যই বাংলাদেশে সংগঠিত হয়েছে। ক্লিয়ার? আমরা এখন যেগুলো বলবো জি খুব স্যার। সহজ। দ্বিতীয় সেশনটা এখন যে যাবো খুবই মজার। এখন এগুলো কিন্তু ক্লাসটা গতকাল আগে থেকে করা নাই, কারণ এগুলো যদি প্রথম থেকে করাইতাম তাহলে অনেক কষ্ট হইতো। এগুলো আমি পড়ি নেই, যে আজকে যারা নতুন অনেকে একটু দেখছেন, এখন যেগুলো পড়াবো দ্বিতীয় সেশনে গিয়ে দেখবেন আপনাদের ভালো লাগতেছে বিভিন্ন উদাহরণ দিয়ে। কেউ ক্লাস থেকে যাবেন না, একটু আমি নিজেও বোরিং লাগতেছে পড়াইতে, আমি বুঝতে পারতেছি। কোনো টেনশন নাই, দ্বিতীয় সেশন সবাই এখন জয়েন করবেন, আরেকটা লিঙ্ক দিব। এই ক্লাসটা হবে একটু চমৎকার, ভালো লাগবে, কেউ যাবেন না। তাহলে আমরা কি কি দেখলাম? আমরা এখানে আমরা একে দেখলাম এই আইনের বিধান কার্যকর, আর হচ্ছে 2 এ দেখলাম কি, আমরা সংজ্ঞা। আমরা সংজ্ঞা কয়টা সংজ্ঞা দেখেছি? 2-1 আশ্রয় কেন্দ্র। তারপর 2-2 দেখলাম কি, যেটা হচ্ছে আমরা আশ্রয় দেওয়া, নাকি আশ্রয় দেওয়া। তারপরে দেখলাম কি আমরা 2 কত বললাম, 11
কত পড়ছি? কেউ 11 প্রতারণা আচ্ছা, প্রতারণা কেউ নোট করে না। 2 এর 11 হচ্ছে প্রতারণা পড়েছে। প্রতারণা 11 প্রতারণা স্যার। তারপর আরেকটা কি বললাম? বল প্রয়োগ। জি স্যার। বল প্রয়োগ কত পড়ছি? 12 12, গুড। 12 2 এর 12। আর 2 এর 14 কি পড়লাম? শিশু। আচ্ছা, আরেকটা লিঙ্ক দিচ্ছি, সবাই জয়েন দেন, কেউ যাবেন না। শিশু। আর আমরা এখন পড়লাম 5, যেটা হচ্ছে 4 দ্বারা আইনের বিধানের কার্যকর। 5-এ বললাম কি? যেটা হচ্ছে আইনের অতিরাষ্ট্রিক। অতিরাষ্ট্রিক। এখন যে লিঙ্কটা দিচ্ছি সবাই জয়েন দেন।